আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম শ্রেণীর ইতিহাসের মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম নিয়ে আলোচনা করব। তো এই তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের বাড়িতেই বসে বসে লিখে যখন স্কুল চালু হবে তখন সেটাকে তোমাদের জমা করতে হবে। তো এই দুটো অধ্যায়, মূলত প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ, এই দুটো অধ্যায় থেকে কিছু প্রশ্ন তোমাদের এখানে সমাধান করে লিখতে হবে খাতায়। তো দেখা যাক এখানে কি কি প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, যে যদিও এখানে 3টি বা 4টি বাক্যে লিখতে বলা হচ্ছে, তো তোমরা তোমাদের মতো করে একটু লিখবে। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্র উক্তিটি বুর্বো রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল? তো প্রথমে আমরা যে চতুর্দশ লুইয়ের আমি রাষ্ট্র উক্তিটি বুর্বো রাজবংশের কোন চরিত্রকে প্রকাশ করে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা এই প্রশ্নটা আমি ঠিক এখন বোঝাচ্ছি, নিশ্চয়ই তোমাদের বোঝা আছে এই বিষয়গুলো। আমি কীভাবে লিখতে হবে, কোন কোন বিষয়গুলো এখানে যুক্ত করতে হবে সেটা জাস্ট তোমাদের বলে নিচ্ছি। তো আমরা জানি যে ফরাসি বিপ্লবের প্রাককালে যে বুর্বো রাজবংশ সেখানে রাজত্ব করত। তো ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে বুর্বো রাজবংশী রাজারা রাজত্ব করত। এই রাজবংশের একজন অন্যতম রাজা ছিলেন সূর্য রাজা নামে পরিচিত চতুর্দশ লুই। তো এই চতুর্দশ লুই যিনি বুর্বো রাজবংশের স্বৈরতন্ত্রের সুপ্রতিষ্ঠাতা। তো এই বংশের রাজারা অর্থাৎ চতুর্দশ লুই সমেত সমস্ত বুর্বো রাজবংশের রাজারা ঈশ্বর দত্ত ক্ষমতা অনুসারে রাজ্য শাসন করতে, অর্থাৎ ক্ষমতা তাদেরকে ঈশ্বর প্রদান করেছে, জনগণের কাছ থেকে তারা কোনো ক্ষমতা পায়নি। এই বুর্বো রাজবংশের রাজারা এই নীতির উপর নির্ভর করে চতুর্দশ লুই রাজতন্ত্রের সর্বময় ক্ষমতার আধারে পরিণত করেন। এই ক্ষমতা বোঝানোর জন্য তিনি মন্তব্য করেন আমি রাষ্ট্র। তো চতুর্দশ লুইয়ের এই উক্তি বুর্বো রাজবংশের ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী চরম স্বৈরাচারী রাজতান্ত্রিক চরিত্রকে প্রকাশ করে। তোমাদের যে প্রশ্নটা রয়েছে যে আমি রাষ্ট্র, এই উক্তিটি চতুর্দশ লুইয়ের বুর্বো রাজবংশের কোন ধরনের চরিত্রকে প্রকাশ করে? আসলে এই উক্তিটি যে বুর্বো রাজবংশের ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী চরম স্বৈরাচারী, যারা জনগণের কোনো অধিকারে বিশ্বাস করে না, সেই চরম স্বৈরাচারী রাজতন্ত্রের চরিত্রকে প্রকাশ করছে। তো আমরা দেখে নেব যে এই যে চরম স্বৈরাচারী রাজতান্ত্রিক চরিত্রকে প্রকাশ করছে কোন কোন বিষয়ের ভিত্তিতে আমরা এটাকে প্রমাণ করতে পারি। আরও লিখতে হবে যে এদের বুর্বো রাজবংশের স্বৈরাচারী নীতি তারা নিয়েছিল। তো এইভাবে তোমরা লিখবে যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ফরাসি রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। দৈব ক্ষমতায় বিশ্বাসী ফরাসি রাজতান্ত্রিক কার্যে জনসাধারণের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। অর্থাৎ যেহেতু তারা ঈশ্বরের প্রতিনিধি, সেহেতু সাধারণ জনগণের যে রাজতন্ত্রের যে বিভিন্ন কাজে তাদের কোনো সুযোগ দেওয়া হতো না। ফরাসি সমাজে তোমরা জানো যে 3টি সম্প্রদায় বিভক্ত ছিল। তো তৃতীয় সম্প্রদায়ে যারা মানুষ ছিলেন, যারা সংখ্যাগরিষ্ঠ, তারা সাধারণত কোনো শাসনতান্ত্রিক কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না। প্রথম দ্বিতীয় সম্প্রদায় সমস্ত রকমের সুযোগ সুবিধাগুলো ভোগ করত। আর কী বলছে, রাজারা তাদের কাজের জন্য কখনোই নিজেদের জনসাধারণের কাছে দায়বদ্ধ বলে মনে করতেন না। এবার লেতর দ্য কেসে নামক এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যে কোনো মানুষকে যে কোনো সময় বিনা বিচারে গ্রেপ্তার করা যেত, দীর্ঘদিন কারাদণ্ডে রাখতে পারত। ফরাসি রাজা চতুর্দশ লুই যে চরম স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীকালে পঞ্চদশ লুই ও ষোড়শ লুই বুর্বো রাজবংশের এই চরম স্বৈরাচারী রাজতান্ত্রিক আদর্শ বজায় রেখেছিলেন। ঠিক আছে? তো এ হলো তোমাদের প্রথম প্রশ্নটা। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, যে দ্বিতীয় প্রশ্নটা কী রয়েছে। ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা
একটা বদ্ধতা হবে, স্পেলিং মিস্টেক আছে। জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল সে বিষয়টা আমরা আলোচনা করব। তো নেপোলিয়ন বোনাপার্ট একজন সাধারণ সৈনিক হিসাবে জীবন শুরু করে তিনি নিজস্ব ক্ষমতা বলে ফ্রান্সের সম্রাট পদে উন্নীত হয়েছিলেন। তারপরে যুদ্ধ জয় এবং সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে ওরা ইউরোপে এক নতুন যুগের সূচনা করেন। এর ফলে ইউরোপের রাজনীতিতে অনেক পরিবর্তন আসে। তো ইতিহাসের এই প্রবাদ পুরুষ নেপোলিয়ন বোনাপার্টের 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধের মাধ্যমে তার পতন হয়, চূড়ান্ত পতন হয়। তার পতনের কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রচুর মতপার্থক্য রয়েছে। তো আমাদের বিষয় হচ্ছে ইউরোপীয় রাষ্ট্রগুলির দলবদ্ধতা বা জোটবদ্ধতা নেপোলিয়নের পতনকে কতখানি ত্বরান্বিত করেছিল সেটা আমাদের আলোচ্য বিষয়। তো আমরা যে বিষয়গুলো বিশ্লেষণ করলেই কিছু বিষয় বিশ্লেষণ করলে আমরা এটা আলোচনা করতে পারবো। তো প্রথমেই আমরা দেখব যে প্রাথমিক কিছু মানে তার শাসনতন্ত্রের প্রথম থেকেই নেপোলিয়ন তথা ফ্রান্সের বিরুদ্ধে বেশ কিছু রাষ্ট্র জোটবদ্ধ হয়েছিল, যেমন ইতালি, অস্ট্রিয়া, ইংল্যান্ড সহ কয়েকটি রাষ্ট্র প্রথম শক্তিজোট গঠন করেছিল। 1791 থেকে 1797 পর্যন্ত এই রাষ্ট্রজোট চলেছিল। এরপর ব্রিটেন, অস্ট্রিয়া, রাশিয়া দ্বিতীয় শক্তিজোট গঠন করেছিল। 1798 থেকে 1802 খ্রিস্টাব্দের সময় পর্যন্ত ছিল। এবং তৃতীয় শক্তিজোট গঠন করেছিল ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেন 1805 থেকে 1806 খ্রিস্টাব্দের মধ্যে। কিন্তু এই যে তিনটি রাষ্ট্রজোট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি রাষ্ট্রজোট নেপোলিয়নের বিরুদ্ধে কিন্তু কোনো কিছু করতে পারেনি। এবারে চতুর্থ রাষ্ট্র শক্তিজোট গড়ে উঠছে। তোমরা এই পেজগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা লিখতে পারো। চতুর্থ শক্তিজোট যখন গঠিত হলো তখন থেকেই নেপোলিয়নের পতন শুরু হলো। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া অভিযান করেছিলেন এবং সেই রাশিয়া অভিযানে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন নেপোলিয়ন। তারপরে রাশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, সুইডেন, হল্যান্ড প্রভৃতি দেশ নিয়ে 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট গঠন করে। এটা খুব ইম্পর্টেন্ট যে যখন চতুর্থ শক্তিজোট গঠিত হলো তখন আর নেপোলিয়ন বোনাপার্ট যে অপরাজেয় ছিল সেই অপরাজেয় তার ভাবমূর্তি অনেকটা নষ্ট হয়ে গেল এবং অনেক যুদ্ধেই তিনি আস্তে আস্তে পরাজিত হতে শুরু করলেন। তো 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট গঠিত হচ্ছে। এই চতুর্থ শক্তিজোটের এবার আক্রমণ শুরু করলো 1812 খ্রিস্টাব্দের পরে। প্রথমে জার্মানিতে নেপোলিয়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল। তো যখন এই জাতীয়তাবাদী আন্দোলন শুরু হলো জার্মানিতে, তখন এই চতুর্থ শক্তিজোটের সদস্য রাষ্ট্রগুলি রাশিয়া, প্রাশিয়া, সুইডেন, অস্ট্রিয়া এরা ফ্রান্সকে চতুর্দিক থেকে আক্রমণ করে। তারপর শেষ পর্যন্ত 1813 খ্রিস্টাব্দে জার্মানির লাইপজিগে একটা যুদ্ধ হচ্ছে। 3 দিন ধরে যুদ্ধে নেপোলিয়নের বাহিনী বিপর্যস্ত হয়ে পিছু হটতে থাকে। এই যুদ্ধে নেপোলিয়ন শোচনীয়ভাবে পরাজিত হয় এবং পরাজিত হওয়ার পরে তার সাম্রাজ্য ভেঙে পড়ে। লাইপজিগের যুদ্ধের পরাজয়ের ফলে নেপোলিয়নের সাম্রাজ্য ভেঙে পড়ে। এবার নেপোলিয়নের নির্বাসন। যখন লাইপজিগের যুদ্ধে পরাজয়ের পরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র তার বিরুদ্ধে মুক্তি সংগ্রাম অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম শুরু করলো। তো নেপোলিয়নকে ফ্র্যাঙ্কফুর্ট প্রস্তাব দেওয়া হয়েছিল মীমাংসা করার জন্য, কিন্তু ফ্র্যাঙ্কফুর্ট প্রস্তাব অগ্রাহ্য করলো। তারপরে বিজয়ী মিত্র শক্তিজোট ফ্রান্সকে আবার চতুর্দিক থেকে আক্রমণ করে এবং প্যারিস দখল করে। এবার 1814 খ্রিস্টাব্দের মার্চে ফ্রান্স নেপোলিয়ন বোনাপার্ট চতুর্থ শক্তিজোটের সঙ্গে পরাজিত হয়ে ফন্টেনব্লু সন্ধি করতে বাধ্য হচ্ছে এবং সেই ফন্টেনব্লু সন্ধি দ্বারা সিংহাসন ত্যাগ করছেন এবং তাকে ভূমধ্যসাগরের এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। এবার এলবা দ্বীপ থেকে নির্বাসনের পর শীঘ্রই সে ফ্রান্সে ফিরে আসছে। নেপোলিয়ন বোনাপার্ট শীঘ্রই নির্বাসন থেকে ফিরে এসে ফ্রান্সের সিংহাসন দখল করে। এরপর নেপোলিয়ন বিরোধী
রাষ্ট্রশক্তি জোট নেপোলিয়নকে আইন বহির্ভূত ব্যক্তি আখ্যা দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্রান্স আক্রমণের উদ্যোগ নেয়। ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া ও অস্ট্রিয়ার সেনাদল বিভিন্ন দিক থেকে আক্রমণ করে এবং ওয়াটারলুর যুদ্ধ শেষ পর্যন্ত ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলির কাছে ওয়াটারলুর যুদ্ধে, যেটা 1815 খ্রিস্টাব্দের 18 জুন সংঘটিত হয়েছিল, এই ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজয় ঘটে। এরপর তাকে আটলান্টিক সাগরের বুকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। এইভাবে নেপোলিয়নের বিরুদ্ধে গঠিত রাষ্ট্রশক্তি জোট নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। তোমরা এই সমস্ত বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে তোমরা এইভাবে লিখলেই তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক হয়ে যাবে। এরপরে কী রয়েছে আমরা দেখা যাক। এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ইউরোপের মানচিত্রে কিছু স্থান তোমাদের চিহ্নিতকরণ করতে হবে, যেমন প্যারিস, স্পেন, পর্তুগাল, গ্রেট ব্রিটেন, মস্কো, এই কতগুলি স্থান, কিছু দেশ এবং শহর তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। একটা ইউরোপের ব্ল্যাঙ্ক ম্যাপ নেবে এবং সেটা তোমরা ফিল আপ করবে। তো তোমরা এখান থেকে সাহায্য নিতে পারো, তোমরা দেখে নিতে পারো কোথায় কোন স্থানটা রয়েছে। এটা হচ্ছে প্যারিস। প্যারিস তোমরা জানো ফ্রান্সের রাজধানী প্যারিস। তারপরে হচ্ছে স্পেন, এটা হচ্ছে স্পেন, প্যারিসের স্পেনের ঠিক দক্ষিণ স্পেন রয়েছে। তারপরে হচ্ছে পর্তুগাল, এটা হচ্ছে পর্তুগাল। গ্রেট ব্রিটেন, এটা হচ্ছে গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড। আর হচ্ছে মস্কো, মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী মস্কো। ঠিক আছে, এই 5টা স্থান, দেশ এবং শহর তোমাদের এই ম্যাপে চিহ্নিতকরণ করতে হবে। তোমরা ঠিক এটা ভালো করে নেবে। ঠিক আছে, দ্বিতীয় বিষয় হচ্ছে এটাই ছিল। এবার 3 নম্বর কী বিষয় রয়েছে? হ্যাঁ, এবার একটা পিরামিড রয়েছে। সেই পিরামিড এর কতগুলি স্থান তোমাদের পিরামিড রয়েছে। সেই 3টে প্রথম একের উপরে রয়েছে প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় এবং তৃতীয় সম্প্রদায়। তো এই পিরামিডের প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ঠিক কোন কোন কিছু শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলো ঠিক এই বক্সে, পিরামিডের বক্সে বসতে হবে। তো সুবিধাভোগী শ্রেণী, কৃষক, শ্রমিক, শিক্ষক, যাজক, সুবিধাভোগী বঞ্চিত শ্রেণী, জন্মসূত্রে অভিজাত, সাকুলেত, বুর্জুয়া, সাবেকি ও দরবারি অভিজাত, এগুলো কোথায় বসবে তোমাদের সেটা দেখাতে হবে। তো প্রথম দেখা যায় প্রথম সম্প্রদায় কী কী হচ্ছে। তো প্রথমে রয়েছে সুবিধাভোগী শ্রেণী। সুবিধাভোগী শ্রেণীটা কোথায় বসবে? সুবিধাভোগী শ্রেণী হচ্ছে প্রথম সম্প্রদায়। এছাড়াও সুবিধাভোগী শ্রেণী শুধু প্রথম সম্প্রদায় কিন্তু তা নয়, দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে কিন্তু সুবিধাভোগী। এই 1 নম্বরটা দুটো ঘরে বসবে। কোথায় হচ্ছে? যে প্রথম সম্প্রদায়ের ঘরে আর দ্বিতীয় সম্প্রদায়ের ঘরে। এবার কৃষক, শ্রমিক, শিক্ষক এটা কোথায় বসবে? এটা চলে যাবে তৃতীয় সম্প্রদায়। কৃষক, শ্রমিক, শিক্ষক এরা হচ্ছেন তৃতীয় সম্প্রদায়, এই ঘরে বসবে। যাজক, যাজক হচ্ছে এই প্রথম সম্প্রদায়। যাজক হচ্ছে প্রথম সম্প্রদায়ভুক্ত। তারপর সুবিধা বঞ্চিত শ্রেণী। সুবিধা বঞ্চিত কারা? তৃতীয় শ্রেণী। সুবিধা বঞ্চিত শ্রেণী তৃতীয় সম্প্রদায়ের বক্সে বসবে। এবার হচ্ছে জন্মসূত্রে অভিজাত। জন্মসূত্রে অভিজাত আমাদের দেওয়া রয়েছে, এখানে বসানো ছিল আগে। জন্মসূত্রে অভিজাত দ্বিতীয় সম্প্রদায়ের ঘরে বসবে। সাকুলেত, সাকুলেত হচ্ছে তৃতীয় সম্প্রদায়, তার বঞ্চিত শ্রেণী। বুর্জুয়া, বুর্জুয়ারাও হচ্ছে তৃতীয় সম্প্রদায়ভুক্ত, এরাও বঞ্চিত শ্রেণী, যদিও এরা যথেষ্ট অর্থশালী এবং শিক্ষিত। 8 নম্বর হচ্ছে সাবেকীয় দরবারি অভিজাত। সাবেকীয় দরবারি অভিজাত হচ্ছে দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই পিরামিডের বক্স। সেই বাক্সের মধ্যে এইভাবে তোমরা সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে নেবে। ঠিক আছে, এবার তোমাদের এরকম একটা ছক দেওয়া রয়েছে যে একদিকে কিছু দার্শনিকের নাম, ফরাসি বিপ্লবে যারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই দার্শনিকদের নাম, এবং তোমাদের যে ছকটা পূরণ করতে হবে যে বিষয়গুলো দিয়ে, তাদের গ্রন্থ, 2টি করে গ্রন্থর নাম এবং সেই গ্রন্থগুলিতে কি বক্তব্য সেই দার্শনিকরা রেখেছেন। এখানে রুশো, মন্তেস্কিউ, ভলতেয়ার এই 3জন দার্শনিকদের গ্রন্থ রচনা এবং তাদের বক্তব্য
সেই গ্রন্থে কী তারা বক্তব্য রেখেছেন সেটা তোমাদের পূরণ করতে হবে। দেখা যাক এখানে কী কী বিষয় আমরা অন্তর্ভুক্ত করতে পারি। তো প্রথমে আমরা এই যে দার্শনিকদের গ্রন্থগুলো দেখে নাও, যে দার্শনিকরা যে গ্রন্থগুলো লিখেছিলেন। রুশো অসাম্যের সূত্রপাত আর সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্যাক্ট, ঠিক আছে, এই দুটো গ্রন্থ। মন্তেস্কুর দ্য স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স, মন্তেস্কু লিখেছেন এই দুটো। আর ভলতেয়ারে ছিল কাদির ও লেতর ফিলোসফি, ঠিক আছে। তো এই তিনজন দার্শনিকের এই 6টা গ্রন্থ রচনা তোমাদের এভাবে পূরণ করতে হবে। এবার আমরা এই গ্রন্থগুলিতে কী কী বক্তব্য রেখেছিলেন সেগুলো আমরা দেখব। তো প্রথম রুশোর যে গ্রন্থ, দুটো গ্রন্থ, অসাম্যের সূত্রপাত, এখানে সমাজের কিভাবে বৈষম্য বা অসাম্য সৃষ্টি হলো সেটাই সেখানে লিখেছেন। এবং তার কারণ হিসেবে তিনি লিখেছেন যে মানুষ সাধারণত সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু লোভী ও স্বার্থপর সমাজ ব্যবস্থা মানুষকে বঞ্চিত করে। অর্থাৎ যে অসাম্য বা বৈষম্য যে সৃষ্টি হয় সেটা মানুষের সৃষ্টি করা, এটা প্রকৃতিগতভাবে সৃষ্টি হয় না। এই বক্তব্য তিনি অসাম্যের সূত্রপাত গ্রন্থে লিখেছেন। আর দ্বিতীয় গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্ট বা সামাজিক চুক্তি। এখানে তিনি বলছেন যে রাষ্ট্র বা রাজা কোনো চুক্তির ফলে একটা সময়ে সাধারণ জনগণ মানুষের সঙ্গে চুক্তি করে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে এবং রাষ্ট্র গঠিত হয়েছে এবং রাজা গঠিত হয়েছে, এটা চুক্তির মাধ্যমে। এবং সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্যই এ রাষ্ট্র বা রাজা তৈরি হয়েছে চুক্তির মাধ্যমে। এবং রাজা যদি জনগণের ইচ্ছানুযায়ী কাজ না করে, একটা জনগণের সুখ স্বাচ্ছন্দ্য নিরাপত্তা প্রদান করতে না পারে, তাহলে রাজাকে পদচ্যুত করার অধিকার জনগণের আছে। এই বক্তব্য সামাজিক চুক্তি গ্রন্থে রুশো দিয়েছে। তো এই দুটো বক্তব্য দুটো গ্রন্থে তোমরা লিখে নেবে। এরপরে আমরা দ্বিতীয় যে গ্রন্থ মন্তেস্কুর দুটো গ্রন্থ, সেখানে কি বলা হয়েছে। দ্য স্পিরিট অফ লজ এই গ্রন্থে তিনি মূলত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন, যে রাজা যে স্বৈরাচারী হয়ে উঠছে এবং কেন, রাজার দৃশ্য প্রদত্ত ক্ষমতার সমালোচনা করেছে। এবং এখানে ক্ষমতা বিভাজনের নীতির কথা বলেন। ক্ষমতা বিভাজন নীতিটা কি জানো তোমরা, যে সরকারের 3টি প্রধান বিভাগ থাকে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। তো 3টে বিভাগ 3টে আলাদা বা স্বতন্ত্র রাখার কথা বলা হচ্ছে, যে স্বাধীনভাবে থাকবে, বিচ্ছিন্নভাবে থাকবে, 3টে বিভাগ আলাদা করে থাকবে। তাহলে আলাদা ব্যক্তির হাতে থাকলে 3টে বিভাগ, তাহলে কোনো ব্যক্তি বা কোনো বিভাগের প্রধানই স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। অর্থাৎ ক্ষমতা বিভাজনের কথা নীতির কথা বলছেন এই স্পিরিট অফ লজ গ্রন্থে। পার্সিয়ান লেটার্স গ্রন্থে তিনি ফরাসি রাজাদের স্বৈরাচারী রাজতন্ত্র বা অভিজাততন্ত্র এবং প্রচলিত সামাজিক কাঠামোর যে ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলোকে তুলে ধরেছেন দ্য পার্সিয়ান লেটার্স নামক গ্রন্থে। এর ভলতেয়ারের কাদিদ এবং লেতর ফিলোসফি, এই দুটো গ্রন্থে কী বলা হয়েছে। এই দুটো গ্রন্থে মূলত চার্চ এবং যাজকদের যে দুর্নীতি, সেখানকার যে যাজক সম্প্রদায়ের মানুষ, তাদের যে শোষণ নিপীড়ন এবং কীরকমভাবে তারা টাইপ সহ বিভিন্ন রকমের কর আদায় করছে এবং তারা বিভিন্ন জাঁকজমকপূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করছে এবং অন্ধ ধর্মীয় কুসংস্কার এবং সমস্ত রকম ধর্মীয় অনাচারের বিরুদ্ধে দুটো গ্রন্থে তিনি লিখেছেন। তো এ হচ্ছে রুশো, মন্তেস্কু, ভলতেয়ারের গ্রন্থগুলো এবং তাদের বক্তব্য। তো এই ছিল তোমাদের মূলত মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পর্বের ওই বিষয়গুলো। তোমরা সমস্ত বিষয়গুলো ভালো করে লিখবে এবং আমি তোমাদের কিছু বিষয় ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে লিখতে পারো। ঠিক আছে, আজকে এটুকুই।